আজকে আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি আমার এই চ্যানেলের এক সাবস্ক্রাইবার সায়ন পাত্রর পাঠানো। গল্পটি তার নিজেরই লেখা, তাই কেউ যদি নিজেদের লেখা ভূতের বা রহস্যের গল্প পাঠাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া রইল, তাতে পাঠিয়ে দিতে পারেন। শুরু হচ্ছে স্টেশনের আতঙ্ক। স্টেশনে নাকি ভূতের আড্ডা, কথাটা শুনে অবাক হলেন তাই না? আবার হয়তো অনেকের হাসিও পাচ্ছে। ঠিকই শুনেছেন, ঘটনাটা ঘটেছিল আজ থেকে 7 বছর আগে, যখন আমার পোস্টিং হয় রায়নগর স্টেশনে। সেই ঘটনাটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রায়নগর স্টেশনটা মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে অন্যতম স্টেশন। অনেক পুরনো স্টেশন, তবে আশেপাশে তেমন কোনো বসতি নেই। শুনেছি এই স্টেশনে নাকি কী সব ভুতুড়ে কাণ্ড ঘটে। 3-4টে লাশও নাকি পাওয়া গেছে, তাই কারোর পোস্টিং হলে কোনো স্টেশন মাস্টারই সেটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমার বাবু ওসব ভূত বিশ্বাস হয় না। আমার কাছে যখন মনোজিৎ বাবুর চিঠি এসেছিল তার ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি জিনিসপত্র গুছিয়ে চলে গিয়েছিলাম। আগের স্টেশন মাস্টার আমাকে দেখে বলল, তুমি তো বোধহয় নতুন এই কাজে, তাই না? তবে তোমাকে একটা সাবধান করে যাচ্ছি, এই স্টেশনে একটু সাবধানে থেকো, আর সন্ধ্যের পর একদম বেরোবে না। এখানের প্রচুর শেয়ালের উপদ্রব। প্রতিদিন জল আর খাবার ট্রেনের চালক অরবিন্দু তোমাকে দিয়ে যাবে। আমি ঠিকমতো আমার কাজ বুঝে নিলাম। শেষে একবার ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এখানে কখনো ভূত দেখেছেন? আমার প্রশ্ন শুনে তিনি একটু থতমত খেয়ে বললেন, নিজের চোখে হয়তো দেখিনি, কিন্তু প্রায় ভুতুড়ে আওয়াজ শুনেছি। গত সপ্তাহে সকালে উঠে দেখি একটা লাশ স্টেশনে পড়েছিল, প্রায় অর্ধেকের ওপর শিয়ালে খেয়ে ফেলেছে। পুলিশ এসেছিল, কিন্তু মৃত্যুর কোনো কারণ উদ্ধার করতে পারেনি। তাই আমি মনোজিৎ বাবুর কাছে আবেদন জানিয়েছিলাম। উনি আমাকে খুব ভালোভাবেই চেনেন। যাকে তোমাকেও বলে রাখি, তুমিও এখানে বেশি দিন টিকতে পারবে না। তবে ওনার কথা শুনে মনে হচ্ছিল যে উনি কিছু একটা লুকোচ্ছেন। আবার কোথাও যেন একটা মনে হচ্ছিল তিনি খুবই ভয় ভয় থাকতেন এখানে। সেদিন মোটামুটি রাতে ঘুমটা ভালোই হয়েছিল। পরের দিন ঠিক 8টার দিকে আমি অরবিন্দুদার কাছ থেকে জল আর চালের 2টো বস্তা আর কিছু খাবার জিনিস নিয়ে এলাম। তবে এই স্টেশনে ততটা ভিড় নেই। কিছু চাষি আর ব্যবসায়ী মানুষ এখানে নামে। এক ভদ্রলোক আমাকে বলেছিল এখান থেকে 3.5 ঘন্টা হাঁটার পর গ্রাম। দিন 3 পর আমি তখন সন্ধ্যাবেলায় ভাত খাচ্ছি। আচমকা একটা শব্দ উঠল, ঠিক যেন অনেকগুলো শিয়াল মিলে কোনো কিছু টেনে নিয়ে ফেলে দিল। আমি জানলা দিয়ে মুখ বাড়াতেই যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এক মহিলার রক্তাক্ত দেহ কতগুলো শিয়াল টানতে টানতে নিয়ে যাচ্ছে। পরের দিন আমি অরবিন্দুদাকে সবটা জানালাম। তিনি বললেন, নিজের ভালো চাও তো এখানে থেকো না, মনোজিৎ বাবুকে বলো অন্য কোথাও বদলি করে দিতে। কোনো স্টেশন মাস্টারই 1 মাসের বেশি এখানে টিকতে পারেনি। আর একটা কথা বলি শোনো, এই লাশের কথাটা কাউকে বলার প্রয়োজন নেই, নইলে ফালতু কেসে জড়িয়ে যাবে। তাই বলি মনোজিৎ বাবুকে কালই একটা চিঠি করো। ওনার কথা মতো আমি একটা চিঠি পাঠালাম মনোজিৎ বাবুর ঠিকানায়। 2 সপ্তাহ কেটে গেল, তবু কোনো উত্তর এলো না। এই 2 সপ্তাহে আরও একটা লোকের কাটা দেহ লাইনের উপর থেকে পাওয়া গেল। ব্যাপারটা আমার কাছে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠল। কিন্তু এদিকে মনোজিৎদার কাছ থেকে কোনো উত্তর এখনো পেলাম না। আমার কাটানো 3 সপ্তাহ 4 দিন পর আমার জলের ড্রামটা বিকেলে উল্টে যায়, আর অন্য জলের ড্রাম আমার কাছে ছিল না। এক ভদ্রলোক আমাকে বলেছিল এখান থেকে মিনিট 20 গেলে একটা ছোট্ট পুকুর আছে। আমি সাহস করে তাতে একটা বড় লাঠি আর একখানা কাটারি নিয়ে রওনা দিলাম জলের জন্য। পুকুরটা কেমন একটা অদ্ভুত মনে হলো। এদিকে জল নিয়ে আসতে আসতে
সন্ধে নেমে এলো। হঠাৎ কিছুটা দূরে একটা লোক আসছিল। তার হাতে একখানা বড় লাঠি আর একটা লণ্ঠন। আমাকে দেখে বলল, এখান থেকে চলে যা, না হলে তুই বাঁচবি না। আগাম সাবধান করছি, তোকে আমি খেয়ে ফেলবো। লোকটাকে দেখে মনে হলো বেশ কয়েক সপ্তাহ ধরে খেতে পাইনি। আমি ওকে সন্ধ্যায় পেট পুড়ে খাওয়ালাম। পরের দিন সকালে দেখি লোকটা আর নেই। সেদিন রাতে 10টা নাগাদ ঘুম ভেঙে গেল। একটা ভাঙা গলায় শোনা গেল, চলে যা বলছি, চলে যা, মরবি, তুই মরবি। মনে হলো কোনো মানুষের গলা। আর একটা অদ্ভুত কথা মাথাচাড়া দিল, কেউ যেন এই 1 মাস ধরে আমার এখানে থাকায় অসন্তুষ্ট। পরের দিন আমি সেই পুকুরের কাছে গেলাম। ভালো করে খুঁজতে খুঁজতে একটা সুড়ঙ্গ দেখতে পেলাম। ভেতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠল। একটা সোনার খনি। হঠাৎ কেউ আসছে বলে মনে হলো। আমি তৎক্ষণাৎ লুকিয়ে পড়লাম। দেখলাম 5টা লোক আসছে। তাদের সমস্ত কথা শোনার পর আমি বুঝলাম কেন এই স্টেশনে ভূতের কাণ্ড ঘটে। আর সেই দিনের 2টো লাশ কেন পড়েছিল সেটাও বুঝতে পারলাম। আর যে লোকটাকে সেদিন পেট পুড়ে খাওয়ালাম সেও ছিল এখানে। পুরো বিষয়টা বোঝার পর আমি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে গেলাম। পরের দিন আমি অরবিন্দুদার সাথে চলে গেলাম কতুলপুর থানায়। সেখানে থানার হাবিলদার সাহেবকে পুরোটা খুলে বললাম। তিনি পুরো বিষয়টা শোনার পর আমাদের সাথে এলেন এবং ওই 5 জন অপরাধীকে গ্রেপ্তার করলেন। পরের দিন অরবিন্দুদা আমাকে একটা খবরের কাগজ এনে দেখালেন। তাতে লেখা ছিল, বর্ধমানের রায়নগর স্টেশন থেকে কিছুটা দূরে সন্ধান মিলল এক সোনার খনির। এই খনির সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে কতুলপুর থানার পুলিশ। অপরাধীরা এখনো পুলিশি হেফাজতে আছে। তারই সাথে সাথে বড় বড় অক্ষরে লেখা ছিল, এই খনি উদ্ধারে সাহায্য করেছে রায়নগর স্টেশনের স্টেশন মাস্টার শ্রী বাবলু সামন্ত। তারপর থেকেই আমি রায়নগরেই থেকে গিয়েছিলাম। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলে মেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুঝেই করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জব টপ সন্ধ্যা আহ্নিক ইত্যাদি, আর ছোট্ট বাগানটিকে সকাল সন্ধ্যা নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে ওনার আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করেই সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ মাদুলির গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই তর্ক বাধ্য। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা জপ তপ সন্ধ্যা আহ্নিক সবই করেন, আর এতে পরম শান্তি পান। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কী বা তার পরিণতি, এসব তত্ত্ব জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দিলেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি 1 নম্বর ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না।
এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি? তা নয়, আসলে সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রামবাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গা তিনি বেছে নিয়েছেন। অথচ এই তুমিই নাকি প্ল্যান চেট করতে? প্রশ্ন করে এমএ পাস বড় মেয়ে। হ্যাঁ, করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনো দিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের ওপর কেমন চাপ পড়ে। এখনো তুমি প্ল্যান চেট করতে পারো? মেজ ছেলে কানু জিজ্ঞেস করে। পারি বই কি, তবে আগে যেমন প্ল্যান চেটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যায় না। তবু একটা কাপ আর একটা চক্করি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চক্করি? হ্যাঁ হ্যাঁ, সাধারণ চায়ের কাপ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যান চেট করো না। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যান চেটে বসতে পারেননি। আজ একবার ইচ্ছে হলো, কিন্তু কানুর মা শোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এ বাড়িতে ওসব আত্মা টাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস, হয়ে গেল, প্ল্যান চেট করবো ওইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যান চেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরে এক গ্রামে। এই এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামে তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্যেই তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়। দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞেস করেন, কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে তিনি শোকে একেবারেই পাগল হয়ে গিয়েছেন। তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়। সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে, তাই দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তাঁর কি দরকার, চুপচাপ কোনো রকম একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো। পরিবারটি সত্যিই ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে, সেও এমএ পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাক নাম ব্রত। এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন। বলাই বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেননি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়, একতলা বাড়ি, পলস্তরা খসে পড়ছে, মোটা মোটা কড়ি, জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন অন্ধকার, আর স্যাঁতস্যাঁতে গন্ধ আছে। ঘরের বাইরে মস্ত উঠোন, সেখানে ধানের মড়াই, ধান ভাঙার ঢেঁকি থেকে শুরু করে গোয়ালঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন এদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যেই। রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিপে নিয়ে। নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পূজা পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত সব গল্পই হলো। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলল, কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর কোথায় ভূত পাবো মা, এত লোডশেডিংয়ের সুবিধে, তবু তেনারা এখন আর দেখা দেন না। সুষমা বললে, কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতেই।
বলে হেসে মায়ের দিকে তাকালো। জানেন, মা এ বাড়িতে প্রায়ই ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুঁজে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎ মিলিয়েও যায়। দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলেন। বললেন, আর তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন। প্ল্যানচেট? নাম শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি, ব্রত বলল। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন, ও আর এমন কি ব্যাপার, আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোঁফের ফাঁকে একটু হাসলেন, বললেন, একটা কাপ আর একটা চক্করি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠলেন, কিরকম কাপ? অতি সাধারণ চা খাবার কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে নেই। সুষমা তখনই এরকম ছুটে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্করি নিয়ে এলো। তারপর দেবব্রতর নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকোলে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমন করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতকগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গণ্ডিও কাটলেন। তারপর সেই ছোট গণ্ডির মধ্যেই কাপটি উপুর করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে নীল আলোটা জ্বেলে দিল। বেশ, ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যত দূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগে বলিনি। দুজনকে বসতে হবে কাপের দুদিকে, একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে, তখন তাকে জিজ্ঞাসা করবে, কে এসেছেন। তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আত্মা ওই কাপ দিয়েই ইংরেজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে কে দুজন বসবে। কৌতূহল যেমন আছে তেমনি ভয় ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। কাকে ডাকবে ঠিক করেছ? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন। ধীরু গাঙ্গুলিকে ডাকলে তো হয়। ধীরু গাঙ্গুলি? ওই সুদখোর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ঘোষেদের হরেন দাদু? ওরে ফাদার, ওই রাগী লোককে? না না, কখনো না, উনি তো ঝগড়া করতে করতে হার্ট ফেল করে ফেলেছিলেন। তাহলে মা, তোমার সই গঙ্গা জলকে? না বাপু, ও সে ছিল বেজায় সুচি ভাইয়ে, দেখতে না আমাদের ঘরে এসে বসতে চাইতো না। আজ মরে গিয়ে তো আরো মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয়। হ্যাঁ, সেই রকম কারো কথাই তোমরা ভাবো, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। দেবব্রত গুরুগম্ভীর স্বরে বললেন। হঠাৎ সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন। ওই একটা ফ্যামিলি ট্র্যাজেডি আমাদের। সে আজ প্রায় 40 বছর আগের কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমাদের ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল
ওরা দুজনে গিরিডি থেকে দূরে উশ্রী ফলস দেখতে গিয়েছিল। 2 দিন পরে বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক। বলল ও তো শেষ পর্যন্ত উশ্রী দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু সহজ সুরেই বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু, এছাড়া আর কি হতে পারে? খুনও হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খুন? কে খুন করবে? তার মোটিভ মানে উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল, ওর হাতে একটা বিশেষ আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম, সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল এটা পরে থাকলে নাকি কোনো দিন কোনো বিপদ হবে না। সেই সঙ্গে সাবধানও করেছিল যেন সে কথা ও কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সবসময় পরে থাকতো আর সবাইকেই বলে বেড়াতো। তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞেস করলেন, পুলিশ কিছু করতে পারল না? বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়লেন, না, কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন, তারপর বললেন, মৃত্যু হয়েছেই এমন যখন শিওর নয়, তখন অন্য কাউকে ডাকলেই হয়। কিন্তু সুষমা বলে উঠল, না, ছোট কাকাকেই ডাকা হোক, তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা 2 ভাই বোনে তখন মুখোমুখি বসল। ও হো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো ওকে দেখোইনি, তাহলে স্মরণ করবে কি করে? একটু হেসে বললেন, ওর একটা কি ছবি আছে? ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। না, খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। তবে তোমরা ওঠো, তোমাদের বাবা মাকে বসতে দাও। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু ও তাঁর স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ভরপুর। ওরা দুজনে কাপের ওপর আঙুল ঠেকিয়ে চোখ বুজিয়ে এক মনে এ বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারণ নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন যেন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যেই ঘুরল, তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগলো। দেবব্রত ফিসফিস করে বললেন, জিজ্ঞেস করুন কে এসেছেন। ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছুই ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেলেন। বলে উঠলেন, আপনারা আঙুল সরিয়ে নিন। ওরা তাই করলেন। সঙ্গে সঙ্গে
কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। এ কোনো অশুভ আত্মার কাজ, ক্ষতি করার জন্যে হঠাৎ এসে পড়েছিল। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে, আর কাউকে ডেকে কাজ নেই। সকলেরই গা ছমছম করছিল। দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল। দরজায় কি কেউ কড়া নাড়ছে? হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রতর। অন্ধকার ঘর, প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে জোরে কড়া নাড়া। শুনছেন? শিগগিরই একবার আসুন। ধর্মর করে উঠে দেবব্রত আলো জেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর বিনয়বাবুর স্ত্রী। ভয়ে তাদের মুখ সাদা। একবার এই ঘরে আসুন। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা পাশের ঘরে শুই। অনেকক্ষণ থেকেই এই ঘরে কেমন একটা ঠুকঠুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিটশেপের উপর নড়ছে। কিন্তু এখন দেবব্রত বললেন, কই নড়ছে? হেসেই বললেন, ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন। একটা কাপ কখনো এমনি এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা যখন ফিরে যাচ্ছিলেন, এমনি সময় শব্দ, খুট খুট খুট। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিটশেপের ধার পর্যন্ত। ভয় দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। কি হবে দেবব্রত বাবু? দেবব্রত বাবু বললেন, স্পিরিট দেখছি এখনো যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, আমিই বসছি। আপনার বসতে ভয় করছে না তো বিনয়বাবু? ভয় করলেও বিনয়বাবুকে বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিলেন। এবার ইতস্তত করে বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি। দেবব্রতবাবু একটু যেন থমকে গেলেন, বিরক্ত হলেন, বললেন, সে আমি বুঝবো, বলেই কাপের ওপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এসেছেন দয়া করে জানাবেন? মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তত্তর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর নেমে ঘুরে গেল এম এর কাছে, সেখান থেকে ই, তারপর এন এর কাছে গিয়ে থেমে গেল। সকলে ফিসফিস করে উঠল, রমেন। রমেন কে? ভুরু কুঁচকে দেবব্রতবাবু জিজ্ঞেস করলেন। আমার ছোট ভাই, বলে ফুঁপিয়ে উঠলেন বিনয়বাবু। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্য ছটফট করছে। রমেন ভাই আমার, কেমন আছিস? কি করে তোর এই সর্বনাশ হলো? কে করলো এমন? এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ এর কাছে, তারপর আর, তারপর ডি, তারপর ই, ফের আর। কাপ নড়ে নড়ে নয়, ছুটে ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একবার ঝুঁকে পড়েছেন কাপের উপর। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এই পর্যন্ত একটা কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরও কটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল।
এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায় বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিলেন। টর্চের আলোয় রিস্টওয়াচটা দেখলেন একবার। রাত 3:30। ব্যাগটা তুলে নিয়ে জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতে হবে, তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায়। রমেনের বাড়ি যে এটাই তা কি করে জানতেন? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উশ্রী ফলস দেখতে না গেলেই হতো। ওরই আগ্রহে তো রমেনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে বলতো, এই জিনিস রাজার ভাগ্যেও জোটে না, এই আংটি পরা থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব বিশ্বাস করতেন না। এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উশ্রী প্রপাতের একদম ধারে একটা পাথরের ওপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বললেন, তাহলে ওই যে ওখানে তোড়ে জল পড়ছে সেখানে ঝাঁপ দিয়ে দেখি কি করে বাঁচিস। রমেন আংটিটার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তা পারি। এ কথা বললেও রমেন যেন একটু ইতস্তত করছিল। একটু নাকানি চুবানি খাওয়াবার জন্যে হঠাৎ দেবব্রত সামান্য একটু ঠেলা দিলেন। রমেন ছিটকে পড়ল 2 পা দূরে আর একটা পাথরের কাছে এসে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা। বয়স তখন কতই বা, 18 কি 19। দেবব্রতবাবু এসব ভেবে প্রাণপণ ছুটছেন। স্টেশন এখনো অনেক দূর।